নমস্কার, শুরু করছি ফুটবলের বিশ্বযুদ্ধ। আর কিছুক্ষণ পরেই কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। কিছুক্ষণ পরেই ইকুয়েডর এবং আয়োজক কাতার নামবে প্রথম ম্যাচে। তার আগে আমরা এই যে ফুটবল বিশ্বকাপ, যে দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান, 4 বছরের ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, সেই নিয়েই আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ফুটবলের বিশ্বযুদ্ধ অনুষ্ঠানে। আর এই বিশ্লেষণে আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় এবং প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক। একসময় তিনি ক্রীড়া সাংবাদিকতা করেছেন এবং সাফল্যের সঙ্গে করেছেন, বিখ্যাত কাগজে ছিলেন এবং মাঠের মানুষ, ময়দানের মানুষ যাকে বলা যায়, সেই রতন চক্রবর্তী। রতনদা, আপনাকে আজকে ফুটবলের বিশ্বযুদ্ধ এই অনুষ্ঠানে আমাদের স্বাগত জানাচ্ছি। আপনাকে প্রথমেই চলে যাব যে বিশ্বকাপ শুরু হচ্ছে 4 বছর পরে, কি একটা অনুভূতি, মানে 4 বছর পরে এটা তো একটা উৎসব, আনন্দ, একটা যজ্ঞ বলা যায়। দেখো, বিশ্বকাপ হচ্ছে এমন একটা জিনিস, সারা পৃথিবীর সমস্ত মানুষের চোখ থাকে ফুটবলে। তার কারণ ফুটবল হচ্ছে পৃথিবীর এমন একটা খেলা, যে খেলায় 206টা দেশ অংশগ্রহণ করে। পৃথিবীর আর কোনো খেলায় এত দেশ অংশগ্রহণ করে না। আমি বিশ্বকাপ এবং অলিম্পিক করার আমার অভিজ্ঞতা আছে, তার থেকে বলতে পারি যে বিশ্বকাপের যারা বিশ্বকাপ যায়নি, বিশ্বকাপের দেখেনি, তারা বিশ্বকাপ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কারণ বিশ্বকাপ হচ্ছে মানুষের মিলন ক্ষেত্র, বিশ্বকাপ হচ্ছে একটা উৎসব। আমাদের যেমন দুর্গাপুজো, ফুটবলের দুর্গাপুজো বলা যায় বিশ্বকাপ। এবার কাতারে বিশ্বকাপ হচ্ছে এবং অদ্ভুতভাবেই আমি গতবার রাশিয়া বিশ্বকাপ কভার করতে গেছিলাম একটি নামী সংবাদপত্রের হয়ে। সেই কাতারের বিশ্বকাপ, রাশিয়ার বিশ্বকাপ দেখার পরে কাতার বিশ্বকাপ নিয়ে আমার আগ্রহ রয়েছে। যে কাতারের একটা ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গার মধ্যে মাত্র 55 কিলোমিটারের মধ্যে 8টা স্টেডিয়াম, এবং তারা দাবি করছে যে কোনো মেট্রো স্টেশনে থেকে উঠলেই নাকি একটা করে স্টেডিয়াম পাওয়া যাবে। অনেক সমস্যা রয়েছে। কিছুদিন আগে ব্লাটার বলেছেন যে কাতারকে দেওয়া ভুল হয়েছে, কাতারকে দেওয়া নিয়ে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু ফুটবলের মহাযজ্ঞ যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু একটা অদ্ভুত উন্মাদনায়, মাতোয়ারায় মানুষ রাত জাগবে। এখন টাইমটা এবারে খুব সুবিধাজনক, কারণ 3টে-4টে করে ম্যাচ আছে এবং বাঙালি তো অবশ্যই ফুটবল প্রিয়, বাংলা তো ফুটবলের জায়গা, ভারতবর্ষ ফুটবলের জায়গা। মোটামুটি আমাদের এই কলকাতা বলুন বা পশ্চিমবঙ্গ, দুটো ভাগে ভাগ হয়ে যায়, ব্রাজিল আর্জেন্টিনা। ইদানিং গত বছর আমি যখন গেছিলাম রাশিয়ায়, ক্রোয়েশিয়া ফাইনালে উঠেছিল ফ্রান্সের সঙ্গে। আমার অফিস থেকে বলা হচ্ছিল যে ক্রোয়েশিয়া নিয়ে বারবার করে লিখতে, কারণ ক্রোয়েশিয়া একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, লুকা মদ্রিচের দেশ। এই দেশটা ফাইনালে উঠেছে এরকম একটা যুদ্ধে। একটা সময় ছিল যে ক্রোয়েশিয়ায় গৃহযুদ্ধে ফুটবলারদের বন্দি করা হতো এবং ফুটবলারদের স্টেডিয়ামগুলো বন্ধ করে রাখা হতো। সেই দেশটা ফাইনাল খেলছে ফ্রান্সের সঙ্গে, এবং এটা কলকাতার মানুষ তখন আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে গতবার ফাইনালে ক্রোয়েশিয়ার পক্ষে ছিল। কলকাতার মানুষ বরাবরই একটু, যেহেতু এখানে একটু শিল্প, ফুটবলের যে শিল্প সেটা দেখতে অভ্যস্ত, এবং শৈল্পিক ফুটবল যেটা বলি, সেটার জন্য ওরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে মূলত লাতিন আমেরিকান যে ঘরানা। কিন্তু কিছু কিছু এখন দর্শক হয়েছে যারা জার্মানকে সাপোর্ট করে, কেউ কেউ আছে ইংল্যান্ডকে সমর্থন করে। ফলে ফুটবল যত এগোবে, দেখবে যে এশিয়ার কোনো দেশ যদি ভালো করে, দেখবে তার পক্ষে কলকাতা চলে গেছে। কলকাতা আসলে অ্যাকচুয়ালি ফুটবলকে ভালোবাসে। হয়তো যে মেসিকে ভালোবাসে, সে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকেও ভালোবাসতে পারে। মানে কলকাতার ফুটবল ওইভাবে হয় না, তবে কলকাতার ফুটবলে একটা দেখা যায়, আমি রাস্তায় ঘুরে দেখেছি, বিশ্বকাপের সময়ও দেখেছি, তার আগে দেখেছি, রাস্তায় প্রচুর পতাকা, প্রচুর ফেস্টুন, সব আর্জেন্টিনা। জার্মানি যখন চ্যাম্পিয়ন হলো তখন জার্মান পতাকায় ভর্তি হয়ে গেছিলো। তো গতবার ক্রোয়েশিয়ার ছিল, ফ্রান্সের কিছু ছিল। কিন্তু বেসিক্যালি কলকাতার মানুষ যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ভাগ হয়ে যায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি। বিশেষ করে ব্রাজিলের প্রতি তো যারা মেসির ভক্ত, তারা এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই দুটো টিমের জন্যই লোকে গলা ফাটায়। এটা ঠিক, এটা তোমার সাথে আমি একমত। আমি রতনদা আপনার কাছে আসবো। আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, রতনদা প্রায় 3টে বিশ্বকাপ করেছেন, অলিম্পিক্স কভার করেছেন, মানে বিশাল একটা অভিজ্ঞতা। মানে সেই আজকে আমরা তার থেকে, মানে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আর কিছুক্ষণ পরেই দুটো দল মাঠে নামবে, কিন্তু আমরা
আজকের আলোচনাটায় সার্বিকভাবে বিশ্বকাপ মানে রতনদা দীর্ঘ বিশ্বকাপ করেছেন, কিভাবে দেখেছেন বিশ্বকাপ সেই নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই ইকুয়েডর কাতার ম্যাচ নিয়েও আমরা আলোচনা করব। এবং কাতারে যে ফুটবল হচ্ছে আপনারা জানেন যে কাতারে এই বিশ্বকাপ হওয়া নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, অনেক সমস্যা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। কিছুদিন আগে সে ব্লাটার পর্যন্ত বিস্ফোরক মন্তব্য করেছেন। আমরা আস্তে আস্তে আসবো সেই সমস্ত আলোচনায়। প্রথমে যেটা আমরা যে আলোচনাটায় আসবো যে রতনদা, আপনি তো রাশিয়া বিশ্বকাপ লাস্ট বিশ্বকাপ কভার করে এসছেন, এবারে কাতার বিশ্বকাপ, পার্থক্যটা কি রাশিয়া এবং কাতার বিশ্বকাপ? এবং মাঝখানে যেটা একটা বড় একটা সময় গেছে কোভিড, যেটা একটা সময় এই বিশ্বকাপ হবে কিনা সেই নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দুটো বিশ্বকাপই রাশিয়ার পর কাতার বিশ্বকাপ, মানে পার্থক্যটা কি হতে পারে? মানে দর্শকরা যারা যাবেন বা যারা টিভিতে দেখবেন সেই পার্থক্যটা কি হতে পারে যদি একটু বলেন আমাদের। দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে রাশিয়া একটা বিরাট দেশ। আমরা ব্রাজিল ম্যাচ কভার করতে কাজান গেছি। যেদিন ব্রাজিল বেলজিয়াম ম্যাচ কভার করলাম তার পরদিনই বা সেদিন রাত্রিবেলা, রাত্রির 12টার সময় ম্যাচ রিপোর্ট কলকাতায় পাঠানোর পরে আমাদের আবার প্লেনে উঠে পড়তো, আমরা যেতে হতো আমাদের হয়তো মস্কো অথবা সেন্ট পিটার্সবুর্গে যেতে হতো। সারা রাত জার্নি করে গিয়ে আবার পরের দিন আর্জেন্টিনা ম্যাচ, ইংল্যান্ড ম্যাচ বা রাশিয়ার ম্যাচ কভার করতে হতো। এবার যারা সাংবাদিকরা যাবেন বা যারা বিশ্বকাপ দেখতে যাচ্ছেন, যে 15 লক্ষ দর্শক যাচ্ছে তার মধ্যে একটা বিশাল অংশ ভারতীয়, একবারে বিরাট সুবিধা হচ্ছে ছোট্ট একটা জায়গা, 55 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, 55 কিলোমিটারের মধ্যে সবকটা স্টেডিয়াম, 8টা স্টেডিয়াম এবং 8টা স্টেডিয়াম। এবং রাশিয়ায় যত খরচ হয়েছিল বিশ্বকাপ করতে গিয়ে 19 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে এবারে কাতার বিশ্বকাপ আয়োজনের জন্য। তাহলে কি আমরা বলতে পারি যে মানে সবথেকে কস্টলিয়েস্ট? কারণ ব্রাজিল বিশ্বকাপে খরচা যেটা হয়েছিল তার চেয়েও বেশি খরচা হয়েছে। ওটা 13 লক্ষ কোটি টাকা খরচা হয়েছিল, এটা 19 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। এটা ভাবাই যায় না। কিন্তু ডিফারেন্স হচ্ছে, আমি বারবারই বলছি যে ফুটবলের মহাযজ্ঞে মানুষ আনন্দ করতে যায়। যারা বিদেশে ফুটবল দেখতে গেছে, বিভিন্ন দেশে আমরা যখন ফুটবল কভার করতে গেছি, আমার সারা পৃথিবীতে ফুটবল কভার করার অভিজ্ঞতা আছে আমার, যারা বড় দেশ সেই দেশগুলোতে গিয়ে দেখেছি ফুটবল বেসিক্যালি উৎসবের মতো। সবাই ফুটবলকে ভালোবাসে, ফ্যামিলি নিয়ে যায়, ফ্যামিলি নিয়ে আনন্দ করে, প্রেমিক প্রেমিকার সাথে যায়, স্বামী স্ত্রী যায়, এরকম প্রচুর। আমি বহু বিশ্বকাপের লোককে দেখেছি যারা হয়তো 10টা বিশ্বকাপ কভার করেছে। কি একটা অনুভূতি, মানে 4 বছর পর এটা তো একটা উৎসব, আনন্দ, একটা যজ্ঞ বলা যায়। দেখো, বিশ্বকাপ হচ্ছে এমন একটা জিনিস, সারা পৃথিবীর সমস্ত মানুষের চোখ থাকে ফুটবলে। তার কারণ ফুটবল হচ্ছে পৃথিবীর এমন একটা খেলা যে খেলায় 206টা দেশ অংশগ্রহণ করে। পৃথিবীর আর কোনো খেলায় এত দেশ অংশগ্রহণ করে না। আমি বিশ্বকাপ এবং অলিম্পিক করার আমার অভিজ্ঞতা আছে, তার থেকে বলতে পারি যে বিশ্বকাপের যারা বিশ্বকাপ যায়নি, বিশ্বকাপের দেখেনি, তারা বিশ্বকাপ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কারণ বিশ্বকাপ হচ্ছে মানুষের মিলন ক্ষেত্র, বিশ্বকাপ হচ্ছে একটা উৎসব। আমাদের যেমন দুর্গাপুজো, ফুটবলের দুর্গাপুজো বলা যায় বিশ্বকাপ। এবার কাতারে বিশ্বকাপ হচ্ছে এবং অদ্ভুতভাবেই আমি গতবার রাশিয়া বিশ্বকাপ কভার করতে গেছিলাম একটি নামী সংবাদপত্রের হয়ে। সেই কাতারের বিশ্বকাপ, রাশিয়ার বিশ্বকাপ দেখার পরে কাতার বিশ্বকাপ নিয়ে আমার আগ্রহ রয়েছে। যে কাতারের একটা ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গার মধ্যে মাত্র 55 কিলোমিটারের মধ্যে 8টা স্টেডিয়াম, এবং তারা দাবি করছে যে কোনো মেট্রো স্টেশনে থেকে উঠলেই নাকি একটা করে স্টেডিয়াম পাওয়া যাবে। অনেক সমস্যা রয়েছে। কিছুদিন আগে ব্লাটার বলেছেন যে কাতারকে দেওয়া ভুল হয়েছে, কাতারকে দেওয়া নিয়ে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু ফুটবলের মহাযজ্ঞ যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু একটা অদ্ভুত উন্মাদনায়, মাতোয়ারায় মানুষ রাত জাগবে। এখন টাইমটা এবারে খুব সুবিধাজনক, কারণ 3টে-4টে করে ম্যাচ আছে এবং বাঙালি তো অবশ্যই ফুটবল প্রিয়, বাংলা তো ফুটবলের জায়গা, ভারতবর্ষ ফুটবলের জায়গা। মোটামুটি আমাদের এই কলকাতা বলুন বা পশ্চিমবঙ্গ দুটো ভাগে ভাগ হয়ে যায়, ব্রাজিল আর্জেন্টিনা। ইদানিং গত বছর আমি যখন গেছিলাম রাশিয়ায়, ক্রোয়েশিয়া ফাইনালে উঠেছিল ফ্রান্সের সঙ্গে। আমার অফিস থেকে বলা হচ্ছিল যে ক্রোয়েশিয়া নিয়ে বারবার করে লিখতে, কারণ ক্রোয়েশিয়া একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, লুকা মদ্রিচের দেশ। এই দেশটা ফাইনালে উঠেছে এরকম একটা যুদ্ধে। একটা সময় ছিল যে ক্রোয়েশিয়ায় গৃহযুদ্ধে ফুটবলারদের বন্দি করা হতো এবং ফুটবলারদের স্টেডিয়ামগুলো বন্ধ করে রাখা হতো। সেই দেশটা ফাইনাল খেলছে ফ্রান্সের সঙ্গে এবং
এটা কলকাতার মানুষ তখন আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে গতবার ফাইনালে ক্রোয়েশিয়ার পক্ষে ছিল। কলকাতার মানুষ বরাবরই একটু যেহেতু এখানে একটু শিল্প ফুটবলের যে শিল্প সেটা দেখতে অভ্যস্ত এবং শৈল্পিক ফুটবল যেটা বলি, সেটার জন্য ওরা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে মূলত ওই লাতিন আমেরিকান যে ঘরানা। কিন্তু কিছু কিছু এখন দর্শক হয়েছে যারা জার্মানকে সাপোর্ট করে, কেউ কেউ আছে ইংল্যান্ডকে সমর্থন করে। ফলে ফুটবল যত এগোবে দেখবে যে এশিয়ার কোনো দেশ যদি ভালো করে দেখবে তার পক্ষে কলকাতা চলে গেছে। কলকাতা স্কুল অ্যাকচুয়ালি ফুটবলকে ভালোবাসে, হয়তো যে মেসিকে ভালোবাসে সে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকেও ভালোবাসতে পারে। মানে কলকাতার ফুটবল ওইভাবে হয় না, তবে কলকাতার ফুটবলে একটা দেখা যায়, আমি রাস্তায় ঘুরে দেখেছি, বিশ্বকাপের সময়ও দেখেছি, তার আগে দেখেছি, রাস্তায় প্রচুর পতাকা, প্রচুর ফেস্টুন, সব আর্জেন্টিনা জার্মানি যখন চ্যাম্পিয়ন হলো তখন জার্মান পতাকায় ভর্তি হয়ে গেছিলো। তো গতবার ক্রোয়েশিয়ার ছিল, ফ্রান্সের কিছু ছিল, কিন্তু বেসিক্যালি কলকাতার মানুষ যেমন ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ভাগ হয়ে যায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি, বিশেষ করে ব্রাজিলের প্রতি। তো যারা মেসির ভক্ত তারা এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটো টিমের জন্যই লোকে গলা ফাটায়, এটা ঠিক, এটা তোমার সাথে আমি একমত। যেটা বলছিলাম আমরা যে এবারে একদম লিগ সেশন শুরু হওয়ার মুখে বিশ্বকাপ হচ্ছে। সচরাচর বিশ্বকাপ কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে হয় না, অতীতে যত বিশ্বকাপ হয়েছে বছরের প্রথম দিকে হয়, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টায় হয়। ফলে সিজন শেষ হয়ে যায় রতনদা, তারপরে ওয়ার্ল্ড কাপ হয়। এবারে কিন্তু যে এই লিগ সিজনটা ফুটবল মরশুম আমরা যেটা করি সেটা সবে শুরু হয়েছে এবং তার মধ্যেই বিশ্বকাপ হচ্ছে। এটা কতটা অ্যাডভান্টেজ বা কতটা ডিফিকাল্ট বা কত কি সমস্যা হতে পারে বা সুবিধাটাই বা কি, যদি একটু বলেন আমাদেরকে। আমি দুটো দিক থেকে দেখছি। একটা হচ্ছে কাতারে জুন জুলাই বিশ্বকাপ হওয়ার মতো পরিস্থিতি ছিল না, মরুভূমির দেশে সম্ভব নয়। আমি কাতারে কভার করতে গিয়ে দেখেছি যে অনেকটা রাস্তা যাওয়ার পরে হঠাৎ দিকে একটা স্টেডিয়াম, এদিকে উট চড়ছে, ওদিকে বালি, গরম প্রচণ্ড, ঠিক আছে। তো ওই সময় হওয়ার কথা ছিল না। এই সময়টা যে বিশ্বকাপ হচ্ছে এটা কিন্তু পরীক্ষামূলকভাবে আমাদের দেখার যে প্লেয়াররা ক্লান্ত না হয়ে খেলতে আসছে, এটা প্লাস পয়েন্ট, অবশ্যই প্লাস পয়েন্ট। একটা প্লেয়ার ক্লান্ত হয়ে লা লিগা খেলে, আমাদের ইপিএল খেলে, সব খেলতে খেলতে আসবে, ফ্রেশ খেলে, চোটাঘাতটা কম থাকে, চোটাঘাত তাও তো চোট দুমদাম হচ্ছে দেখছি। তো ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে কতটা ফ্রেশ থাকা অবস্থায় প্লেয়াররা কতটা বেশি দেয় এটা দেখতে হবে। যে এই প্রথম এই সময়ে বিশ্বকাপ হচ্ছে, এই যে বিশ্বকাপগুলো হচ্ছে, এই মানে এতগুলো বিশ্বকাপ হয়েছে ভারতবর্ষ মানে পৃথিবীর ইতিহাসে, ধরো এটা 22তম বিশ্বকাপ, এই প্রথম এই সুইচে বিশ্বকাপ হচ্ছে। এইটায় প্লেয়াররা না খেলে কতটা নিজেকে দেয়, কেননা দেশের হয়ে খেলতে গিয়ে আমরা সবসময় একটা জিনিস দেখেছি, আমরা ভারতবর্ষও দেখি, ওখানেও দেখি, সবাই ক্লাবের প্রতি দায়বদ্ধ বেশি, দেশের প্রতি। এই একটা প্রশ্ন বিতর্ক ওঠে, তর্ক বড় হয় ক্লাব, এরপরে কিন্তু তাকে ক্লাব এই প্রশ্ন ওঠে যে যারা তারকা ফুটবলার তারা তাদের 100% নাকি দেশের হয়ে দেয় না, বিতর্ক ওঠে। তো আমাদের দেখতে হবে যে যারা ইয়াং ফুটবলার যদি একবার বিশ্বকাপে বড় কোনো চোট পেয়ে যায় তাহলে সারা সিজনটা তার চলে গেল, মানে সে আর লিগ খেলতে পারবে না। ফলে পা বাঁচিয়ে খেলে কিনা, দেশের জন্য কতটা ডেডিকেশন তার, এটা বোঝা যাবে। মেসির ডেডিকেশন থাকবেই, কারণ মেসির এটা শেষ বিশ্বকাপ, ফলে মেসির ডেডিকেশন থাকবেই। বাকি যে ক্রিশ্চিয়ানো এখনো ঘোষণা করেনি, হয়তো হতে মোটামুটি শোনা যাচ্ছে যেটা। ফলে তোমাকে দেখতে হবে যে এরা ফ্রেশ হয়ে এসে কতটা নিজেকে একাত্ম করে ফেলে টিমের জন্য। তবে বিশ্বকাপ এমন একটা মঞ্চ যেখানে দেশের হয়ে দেশের জার্সিটা যখন ছেলেরা পরে এবং জাতীয় সঙ্গীত যখন বেজে ওঠে, আমি অলিম্পিক করতে গিয়ে দেখেছি যে আমাদের দেশের লোক গোল্ড পাচ্ছে, ভারতবর্ষের জাতীয় পতাকা উঠছে, নিজের মনের মধ্যে, আমি সাংবাদিক হিসাবে কভার করতে গেছি, তা সত্ত্বেও মনের মধ্যে একটা অদ্ভুত উদ্বেলতা হয়, আমার দেশের জাতীয় সঙ্গীত বাজছে, অদ্ভুত অনুভূতি হয়। তারে লক্ষ লক্ষ লোকের মাঝখানে ব্রাজিলের জাতীয় সঙ্গীত বাজবে বা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত, 32টা দেশের জাতীয় সঙ্গীত বাজবে, এটা একটা বিরাট ব্যাপার।